আমরা ষষ্ঠ অধ্যায়ে একটা অঙ্ক করতেছি, গতবার একটা অঙ্ক করছিলাম গড় মুনাফার হার, ঠিক আছে? গতবার আমরা যে অঙ্ক করছি সেটা কি? গড় মুনাফার হার। আজকে যে অঙ্কটা করবো সেটা হচ্ছে গড় মুনাফার হারের কিছুটা অংশ থাকবে এবং বের করতে হবে পে ব্যাক সময়। এই অধ্যায়ে ষষ্ঠ অধ্যায়ের যে অঙ্ক আছে, একটা হচ্ছে গড় মুনাফার হার আর হচ্ছে পে ব্যাক সময়, ঠিক আছে? গড় মুনাফা হারের টুকিটাকি যা যা ছিল সব বলে ফেলছি গত ক্লাসের মধ্যে। আজকে পে ব্যাক নিয়ে বলবো কিন্তু আমরা, ঠিক আছে? আমাকে বের করতে বলছে গড় বিনিয়োগ। গতে কি বলছে? ক হচ্ছে একটা জ্ঞানমূলক আর একটা হচ্ছে উদাহরণ প্রশ্ন। আমি এটা দিই নাই, আমি অঙ্ক করাবো, সেহেতু আমি অঙ্ক দিচ্ছি এখন, ঠিক আছে? এখন গত বলছে গড় বিনিয়োগের পরিমাণ কত। তাহলে অঙ্কটাতে ফার্স্টে ছক করতে হয়, একটা ছক লিস্ট থাকবে, একটা ছকটা শেষ হলে তারপর নিচে ধাপে ধাপে কিছু কাজ আছে। ওইখানে ফার্স্ট হচ্ছে গড় নিট মুনাফা, তারপর হচ্ছে গড় বিনিয়োগ, তারপর হচ্ছে গড় মুনাফার হার, ঠিক আছে? তাহলে আমাকে আর কি করতে হবে, যেহেতু ইনফরমেশন মধ্যে দেখো বিক্রয় দেওয়া আছে, তারপর কি দেওয়া আছে, স্থায়ী খরচ দেওয়া আছে, চলতি খরচ দেওয়া আছে, আর অবচয় দেওয়া না থাকলেও বের করে নিতে হবে। অবচয় যদি দেওয়া না থাকে কি করতে হয়? বের করে নিতে হয়। তাহলে আমাকে ফার্স্টে যেহেতু 4 বছরের অঙ্ক, 4টা কলাম দিয়ে বিবরণ দিয়ে এটা ঘর রাখতে হবে, ঠিক আছে? গয়ের জন্য কি করতে হবে? আমাকে একটা ছক রাখতে হবে। বিবরণ এখানে লিখতে হবে পরিমাণ টাকা, এখানে লিখতে হবে বছর 1, বছর 2, বছর 3, বছর 4। এই ছকটাতে যা যা আনবো একটা সিরিয়াল বজায় রাখতে হবে, ঠিক আছে? একটা সিরিয়াল বজায় রাখতে হবে। সিরিয়ালটা বজায় রাখতে হবে কি? ফার্স্টে আমাকে আনতে হবে কি? ফার্স্ট আনতে হবে বিক্রয়। ফার্স্টে কি আনতে হবে? বিক্রয়। বিক্রয় দেওয়া আছে কিন্তু ফার্স্ট আনতে হবে বিক্রয়, এই যে বিক্রয়, ঠিক আছে? বিক্রয় লিখতে হবে, এই যে বিক্রয় লিখলাম। তাহলে প্রথম বছর বিক্রি কত? 8 লক্ষ টাকা, 8 লক্ষ। তারপর বছর হচ্ছে 10 লক্ষ, তারপর বছর হচ্ছে 12 লক্ষ, তারপর বছর হচ্ছে 9 লক্ষ। এবার বিক্রয় থেকে আস্তে আস্তে খরচগুলো বাদ দিব। প্রথমে আসবে চলতি খরচ। প্রথমে কি আসবে? চলতি খরচ আসবে, মাইনাস চলতি খরচ, মাইনাস চলতি খরচ। চলতি খরচের পাশে পার্সেন্ট দেওয়া আছে, কত পার্সেন্ট? 30%, ঠিক আছে? কত পার্সেন্ট দেওয়া আছে? 30%। তাহলে কারো 30% বলেও দিছে, বিক্রয়ে 30%। বিক্রয় যে টাকাগুলো দেওয়া আছে এই প্রত্যেক টাকা কি করতে হবে? 30% করতে হবে। 8 লক্ষর পর 30% করলে ফার্স্টে কত আসে? 8 লক্ষ গুণ 30%, 2,40,000। কত আসতেছে? 2,40,000। 10 লক্ষ পর 30% করলে কত আসবে? 10 লক্ষ ইন্টু 30%, 3 লক্ষ টাকা আসবে। 12 লক্ষ উপর 30% করলে 3,60,000, 3,60,000। 9 লক্ষের উপরে যদি 30% করো 2,70,000। স্থায়ী খরচ বাদ দিতে হবে, তারপর নামটা আসবে স্থায়ী খরচ। স্থায়ী খরচের টাকাটা পরিমাণটা ফিক্সড, 1 টাকা, সব ঘরে 1 টাকা বসবে। তাহলে টাকাটা কত? এই বলছে স্থায়ী খরচ প্রতি বছর কত টাকা? 50,000 টাকা। তাহলে এখানেও 50,000 টাকা, এখানেও 50,000, এখানেও 50,000, এখানেও 50,000, ঠিক আছে? এরপর হচ্ছে মাইনাস অবচয়। অবচয়, অবচয় প্রশ্ন মধ্যে দেওয়া নাই। কোথাও কি অবচয় দেওয়া আছে? না। তাহলে নিচে একটা আমাকে কাজ করতে হবে, অবচয় বের করতে হবে। তো অবচয় সূত্র কি আমরা জানি? অবচয় সূত্র হচ্ছে বিনিয়োগ ভগ্নাবশেষ মূল্য ভাগ আয়ুষ্কাল, ঠিক আছে? মানে বছর আর কি, আর সময় কি, যত বছরের অঙ্ক তত বছরই ভাগ করতে হবে। তাহলে আমার এখানে বিনিয়োগ কত? 15 লক্ষ। ভগ্নাবশেষ মূল্য নাই তাই 0, ভাগ অঙ্কটা কয় বছরের? 4 বছরের। তাহলে 15 লক্ষকে 4 দিয়ে ভাগ করলে 3,75,000 লিখতে হবে। 3,75,000, 3,75,000,
3,75,000, 3,75,000 সব জায়গায় সেম। এখন এদিকে একটা দাগ টানবো, এটা নাম দিব করযোগ্য মুনাফা। করযোগ্য মুনাফা। এখন বিক্রয় থেকে প্রত্যেকটা টাকা মাইনাস করবো আমরা, বিক্রয় টাকা থেকে কি করবো, প্রত্যেক টাকা মাইনাস। তাহলে দেখি কত আসে প্রথমটা। তাহলে প্রথমটা আসতেছে 8 লক্ষ মাইনাস 2,40,000 মাইনাস 50,000 মাইনাস 3,75,000, তাহলে 1,35,000। দ্বিতীয় লাইনটা বিক্রয় দেওয়া আছে 10 লক্ষ মাইনাস 3 লক্ষ হচ্ছে আমার চলতি খরচ মাইনাস 50,000 মাইনাস 3,75,000, তাহলে 2,75,000 এখানে আসে। তারপরটা করি 12 লক্ষ থেকে, 12 লক্ষ মাইনাস 3,60,000 মাইনাস 50,000 মাইনাস 3,75,000, 4,15,000, 4,15,000। তারপর হচ্ছে 9 লক্ষ মাইনাস 2,70,000 মাইনাস 50,000 মাইনাস 3,75,000, তাহলে 2,05,000। এখন এই করযোগ্য মুনাফা থেকে কর বাদ দিতে হবে। করের হার কিন্তু দেওয়া আছে, কর কত দেওয়া আছে, 40%। কর কত দেওয়া আছে, তাহলে মাইনাস কর 40%। 40%, এই যে টাকাগুলো পাইছি তার উপর কি করতে হবে, 40% করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা 2,50,000 পাইছি না, তার উপর 40% করে আগে এখানে 82,000। তারপর হচ্ছে পাইছি 4,15,000 গুণ 40%, 1,65,000। 2,75,000 গুণ 40%, 1,10,000। 1,35,000 গুণ 40%, 54,000। এখন এই টাকাটা বাদ দিলে আমরা যে নামটা পাবো তার নাম হচ্ছে নিট মুনাফা, ঠিক আছে। আমরা যে নামটা পাবো কি পাবো, সেটা নিট মুনাফা পাবো, ঠিক আছে। তাহলে এটা বিয়োগ করে আমরা 1,35,000 থেকে 81,000, তারপর হচ্ছে 2,75,000 মাইনাস 1,10,000, 1,65,000, 15,000 মাইনাস 1,65,000, 4,15,000 থেকে কত হচ্ছে, 4,15,000 মাইনাস 1,65,000, 2,49,000। তারপর হচ্ছে 2,05,000 থেকে মাইনাস 82,000, 1,23,000। এটা গেল আমার শুধু নিট মুনাফা, ঠিক আছে। এখন আমার কিন্তু এখানে বলছে গড় বিনিয়োগ বের করতে, গড় বিনিয়োগ করতে কিন্তু এত কিছু লাগবে না। এখানে কিন্তু আমি শুধু শুধু এই কাজটা করছি, আমি কারণ গড় বিনিয়োগ বের করবো না, আমি এখানে ডাইরেক্ট গড় মুনাফা হারটা বের করবো, এই জন্য কাজগুলো করতেছি। আমাকে কিন্তু গড় বিনিয়োগ করতে বলছে, গড় বিনিয়োগ ছোট্টটা অঙ্ক। গড় বিনিয়োগ সূত্র কি, গড় বিনিয়োগের সূত্র হচ্ছে
গড় বিনিয়োগ সমান বিনিয়োগ যোগ ভগ্নাবশেষ মূল্য ভাগ 2। ঠিক আছে, এটা করতে কি সম্পূর্ণ কিছু করা লাগবে? লাগবে না। কত আসছে? 3 লাখ। কত আসছিল আমার? ভাগ করে 15 লাখের অর্ধেক কত? 7,50,000 না? 7,50,000। গয়ের কিন্তু উত্তর শুধু এটা শুধু গয়ের উত্তর। ঠিক আছে, গ করতে কোনো ধরনের ঘর করতে হবে না, এই কাজগুলো করতে হবে না। গড়ের কিন্তু এই গড় বিনিয়োগের সূত্র শুধু এটা, শুধু এই কাজটা। আমি পুরো অঙ্কটা দেখাচ্ছি, গড় মুনাফা হার করতে গেলে যা যা লাগবে পুরোটা আবার দেখাচ্ছি ক্লাসের মধ্যে। ঠিক আছে, এরপর হচ্ছে আমার করতে হবে গড় বিনিয়োগ, সরি গড় নিট মুনাফা, গড় নিট মুনাফা। তো গড় নিট মুনাফা কি? যে এই যে পাওয়া গেছে নিট মুনাফা গুলো আমরা কি করবো? যোগ করবো। 81,000 প্লাস 1,65,000 প্লাস 2,49,000 প্লাস 1,23,000 ভাগ 4। ঠিক আছে, তাহলে যোগ করে কত আসতেছে? তাহলে 81,000 প্লাস 1,65,000 প্লাস 2,49,000 প্লাস 1,23,000 যা আসছে তাকে ভাগ করবো 4 দিয়ে। তাহলে 1,54,500, 1,54,500। ঠিক আছে, 1 লক্ষ কত আসছে? 54,500 আসছে। এবার মেইন কাজটা হচ্ছে গড় মুনাফার হার। আমি সূত্র লিখছি আগে, গড় নিট মুনাফা ভাগ গড় বিনিয়োগ গুণ 100। ঠিক আছে, তাহলে আমার এখানে যেহেতু জায়গা নাই আমি ছোট করে লিখতেছি। আমার গড় নিট মুনাফা কত বেরিয়েছে? 1,54,500। 1,54,500 ভাগ করতে হবে কাকে দিয়ে? গড় বিনিয়োগ দিয়ে। তাহলে কত? 7,50,000। 7,50,000 গুণ 100। তাহলে আমি ডাইরেক্ট করতেছি। তাহলে আমার 1,54,500 কে ভাগ করতে হবে ফার্স্টে 7,50,000 দিয়ে। 7,50,000 দিয়ে যা আসছে তাকে 100 দিয়ে গুণ করবো। তাহলে আসতেছে কত? 20.6। 20.6%। ঠিক আছে, তাহলে এটা গেল গড় মুনাফা হার। এটা কি গেল? গড় মুনাফা হার। ঠিক আছে, তাহলে এটা আমাকে কিন্তু গড় মুনাফা হার বের করতে বলা নাই, আমি পুরো অঙ্কটা দেখাই দিচ্ছি। এবার আরেকটা অঙ্ক আছে, সেটা হচ্ছে পেব্যাক সময়। কি আছে? পেব্যাক করতে গেলে এই ঘরটা থেকে যা ইনফরমেশন পাইছি তার সাথে একটা বাড়তি যোগ করতে হবে। সেটা কি? অবচয়। সেটা কি? অবচয় যোগ করতে হবে। অবচয় যোগ করলে কি পাওয়া যায়? নগদ আন্তঃপ্রবাহ পাওয়া যায়। নগদ আন্তঃপ্রবাহ ছাড়া কখনো পেব্যাক সময় পাওয়া যায় না। ঠিক আছে, কি বললাম? আমি এখন করতেছি ঘর নাম্বারটা দেখাও, ঘর নাম্বারটা। ঠিক আছে, নিট মুনাফা বের করার পর আমাকে কি যোগ করতে হবে? অবচয় যোগ করতে হবে। অবচয় যদি যোগ করা হয়, যদি এই ধরনের ইনফরমেশন দেওয়া থাকে কিন্তু আন্তঃপ্রবাহ দেওয়া নাই, এই ধরনের ইনফরমেশন দেওয়া আছে বাট আন্তঃপ্রবাহ দেওয়া নাই, তখন আমাকে পুরো কাজটা করতে হবে। করে এখানে লিখতে হবে যোগ অবচয় লাস্টে, নিট মুনাফার পরে এই সব কাজ করতে হবে। করার পর এখানে লিখতে হবে যোগ অবচয়। অবচয়টা কত ছিল? 3,75,000। 3,75,000 3,75,000 3,75,000 3,75,000। তাহলে নগদ আন্তঃপ্রবাহ যে টাকাটা বের হবে সেটা নাম হচ্ছে নগদ আন্তঃপ্রবাহ। যোগ করবো, যোগ করে কত আসতেছে? 3,75,000 4,56,000
1,65,000 যোগ 3,75,000 5,40,000 5,40,000 6,24,000 24,000 তারপরটা হচ্ছে 1,23,000 যোগ 3,75,000 4,98,000 দেখো আমার যদি আন্তঃপ্রবাহ দেওয়া থাকতো তাহলে আমাকে একটা করে করা লাগতো। এখন ঘর করতে হবে দুইটা, একটা হচ্ছে পেবেকের জন্য একটা ঘর করতে হবে, আর একটা নগদ প্রবাহ বের করার জন্য ঘর করতে হবে। ঠিক আছে, দেখো বছর, নগদান্ত প্রবাহ, ক্রমজড়িত নগদান্ত প্রবাহ। ঠিক আছে, প্রথম ঘরটা করতে হবে জিরো, প্রথম ঘর করতে হবে কি জিরো, যেহেতু 4 বছর অঙ্ক, 4 বছর অঙ্ক প্রথম করতে হবে জিরো, তারপর 1, তারপর 2, তারপর 3, তারপর 4। ঠিক আছে, জিরোতে সবসময় বিনিয়োগ বসে, কি বসে জিরোতে, কি বসে বিনিয়োগ বসে। তাহলে বিনিয়োগ কত 15 লক্ষ না, তাহলে -15 লক্ষ দিতে হবে, -15 লক্ষ, এখানেও -15 লক্ষ। তারপর নগদ আন্তর্ব যা যা পাইছি তা লিখবো, এই যে সিরিয়ালে এটা লিখবো। প্রথমে পাইছি 4,56,000, তারপর পাইছি 5,40,000। আমরা ওই যে পরিসংখ্যান যেটা করতাম, কোনাকুনি ভাবে কাজ করতাম, তাহলে এটা মাইনাস এটা প্লাস এভাবে করতে হবে। ঠিক আছে, কোনাকুনি ভাবে কাজ করতে হবে, মাইনাস দিয়ে এটা লিখবো, তারপরে এই কাজটা করবো। তাহলে কত আসে দেখো, তাহলে -15 লক্ষ প্লাস কত ভাষা ছিল 4,56,000, তাহলে -10,40,000। আবার -10,40,000 প্লাস 5,40,000 কত হবে, প্লাস 5,40,000, তাহলে 5,04,000 না, -5,04,000 মাইনাস, এরপর 6,24,000 প্লাস 1,20,000, তারপর হচ্ছে 4,98,000 যোগ 4,98,000 6,18,000। তাহলে আমার লিখতে হবে, সুতরাং পেব্যাক সময়, পেব্যাক সময়, তাহলে লাস্ট মাইনাসটা কোন বছর ছিল 2-এ। ঠিক আছে, তাহলে 2 প্লাস 5,04,000 বসবে উপরে, আর তার পরবর্তী কে ছিল 6,24,000 নগদ আন্তঃপ্রবাহ, সেটা লিখতে হবে নিচে। সবসময় লাস্ট মাইনাসটা বসবে উপরে, আর পরবর্তী নগদ প্রবাহটা বসবে নিচে। 6,24,000 2 আসছে, লাস্ট মাইনাসটা কত ছিল, লাস্ট মাইনাসটা মানে ক্যালকুলেশন করতে করতে লাস্ট মাইনাসটা কোথায় ছিল, এখানে প্লাস হয়ে গেছে, লাস্ট মাইনাসটা কোন বছর ছিল। ঠিক আছে, সেটা সেই বছর এখানে বসবে। তাহলে 2 যোগ ভাগ করে এটাকে 5,04,000 6,24,000 ভাগ করো, 5,04,000 ভাগ 6,24,000 0.81। সংখ্যা আরো আছে, আমি 1 যোগ করে 8 করছি আর কি। তাহলে সমান সমান 2.81 বছর। তার মানে 3 বছর লাগতেছে না। ঠিক আছে, দেখো 3 বছর কিন্তু আমার লাগতেছে না, 2.81 বছরে কি হয়ে যাচ্ছে, টাকাটা ফেরত পাচ্ছি আমরা, পরিশোধ হয়ে যাচ্ছে।
15 লক্ষটা কি হচ্ছে, যা ইনভেস্ট করছি তাই কি পরিশোধ হয়ে যাচ্ছে 2 বছরের মধ্যে। 2 থেকে সামান্য 3 পুরোপুরি হচ্ছে না। তাহলে আমাকে বলছে প্রশ্নের মধ্যে যে 3 বছরের মধ্যে টাকাটা পরিশোধ হচ্ছে কিনা, তা 3 বছর টাকাটা পরিশোধ হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা ব্যাখ্যা করছি এখানে এইভাবে লিখতে হবে, ব্যাখ্যা ঘুরাই পেঁচা লিখতে হবে আর কি। ঠিক আছে, এটা হচ্ছে পেব্যাকের সময় অঙ্ক। তাহলে পেব্যাক করতে হলে কি লাগে, নগদ আন্তঃপ্রবাহ লাগে। নগদ আন্তঃপ্রবাহ যদি না দেওয়া থাকে তাহলে আমার কি করতে হবে, পুরো ঘরের অঙ্কটা করে গড় মুনাফা হারের মতো পুরোটা করে নগদ আন্তঃপ্রবাহ বের করার জন্য অবযোগ করতে হবে। এটা পরে হচ্ছে মূল কাজটা, এটাই মূলত পেব্যাক সময়ের কাজ। এই ঘরটা পেব্যাক করতে গেলে এই ঘরটা লাগে। ঠিক আছে, এটা তোমাদের কাজ।